বন্ধুরা, আজ পর্যন্ত আপনারা মিশরের বিষয়ে অনেক কিছুই শুনেছেন, যেখানে আপনারা জানতে পেরেছেন যে মিশরের সাম্রাজ্যের উপরে সিদ্ধান্ত কোনো রাজা নিত না, বরং রানী নিত। আর কোনো শক্তিশালী পুরুষ বা রাজা সেই বিষয়ে কোনো হস্তক্ষেপ করত না। শুধু তাই নয়, সেই সমস্ত নারীরা তাদের সৌন্দর্যতা এবং শক্তি বৃদ্ধি করার জন্য বহু পুরুষের বলি পর্যন্ত দিয়েছে, যার ফলে অনেক পুরুষের সঙ্গে তাদের শারীরিক সম্বন্ধ তৈরি হতো। এমন ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে রয়েছে এই মিশরের বুকে, যা কোনো মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। আপনারা স্কুলের ইতিহাসের বইতে সামান্য কিছুই পড়েছেন, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন ভয়ঙ্কর সত্য সম্পর্কে জানতে চলেছেন, যেটা দেখা এবং শোনা মাত্রই আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। আপনারা হয়তো এটা জানেন না যে মিশরের সর্বপ্রথম মহিলা শাসক কে ছিলেন। আর যারা যারা সোশ্যাল মিডিয়া খুঁজে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে দিই, মিশরের সর্বপ্রথম মহিলা শাসকের নাম ছিল হেটশেপসুট। আর এনাকে সমগ্র মিশরের সফলতার কারণ হিসাবে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে হেটশেপসুটই মিশরের মানুষদের কলা কৌশলের ব্যাপারে জানিয়েছিল। হেটশেপসুট নিজের কাজ নিয়ে খুবই কঠোর ছিল, অর্থাৎ হেটশেপসুট কোনো কাজ যদি তার সৈনিকদের করতে বলে দিত, তাহলে সেই কাজ সেই মুহূর্তেই করতে হতো তাদের। যদি তারা সময় নষ্ট করে বা অনেক পরে সেই কাজ করার চেষ্টা করে, তাহলে হেটশেপসুট তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত দিত। যখন হেটশেপসুট ফিরন হয়েছিল, তখন মিশরের পুরুষদের কাজ ছিল মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে সন্তানের জন্ম দেওয়া এবং অন্যান্য সাধারণ কাজগুলি করা। বাকি সমস্ত কাজ মিশরের শক্তিশালী মহিলারাই করে দিত। আর এই ধরনের রীতিনীতি শুধুমাত্র এই সাম্রাজ্যে ছিল না, সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়েছিল। সেই সময় ঘরের ছোটখাটো থেকে বড় সমস্ত বিচারের সিদ্ধান্ত নিত মিশরের মহিলারা। বিশেষজ্ঞদের মতে হেটশেপসুট একজন খুবই রহস্যময় মহিলা ছিলেন, কারণ মিশরের ইতিহাসের খাতায় হেটশেপসুটকে নিয়ে যা লেখা রয়েছে সেটা তার জীবনের 50% হয়তো হবে না। হ্যাঁ বন্ধুরা, হেটশেপসুট যখন সকালবেলা ঘুম থেকে উঠত, তখন সর্বপ্রথম সে স্নান করত। তারপর একটি বড় অষ্টধাতুর থালে 108 রকমের জিনিস রাখত। সেই 8 রকম জিনিসের মধ্যে ফুলি সম্পূর্ণরূপে গোটা থালাতে ভর্তি হয়ে যেত, কিন্তু বাকি যে সমস্ত জিনিসগুলি থাকতো সেগুলি কেউ বুঝতেই পারতো না যে থালার মধ্যে আর কি রয়েছে। তারপর সেই থালাটাকে নিয়ে গিয়ে মিশরের বড় ফিরনেট মন্দিরে গিয়ে পুজো করত। আর এই পুজো করতে করতেই প্রায় অর্ধেক দিন কেটে যেত তার। এই রকম অবস্থাতে দেখে সাধারণ মানুষেরা তাকে কখনোই ভয় পেত না, কিন্তু সাধারণ মানুষেরা হেটশেপসুটকে দেখে তখন ভয় পেয়ে যেত যখন সারা বছরের মধ্যে এমন একটা দিন আসতো যখন সমগ্র আকাশ অন্ধকারে ঢেকে যেত। আকাশের চাঁদ তো দূরের কথা, জ্যোৎস্নার ছিটেফোঁটা আলো পর্যন্ত দেখা যেত না, যাকে আমরা বর্তমানে আমাবস্যার রাত হিসাবে জানি। মানুষের মুখে প্রচলিত রয়েছে যে সেই দিন রাতে হেটশেপসুট লোকচক্ষুর আড়ালে বহু মানুষের বলি দিত, কিন্তু কেউ সেটা কখনো নিজে চোখে দেখেনি। মানুষ এই রকম ধরনের কথা বলতো কারণ যখন হেটশেপসুট সেই আমাবস্যার রাতে পুজো করে মন্দির থেকে বের হতো, তখন তার কাপড়ের মধ্যে রক্তের দাগ স্পষ্ট বোঝা যেত, আর তার মাথার চুল কোনো ডায়েরির মতো এলোমেলো হয়ে থাকতো। আমাবস্যার রাত এমন এক বিশেষ ধরনের রাত যে বহু শাস্ত্র মতে লেখা রয়েছে যে আমাবস্যার রাতে মৃত পূর্বপুরুষরা সাড়া দেয় যদি তাদেরকে ডাকা হয়। হেটশেপসুট সর্বদার জন্য এটাই প্রচেষ্টা করত যে মিশরের রীতিনীতি যেন আজীবন কাল পর্যন্ত জীবিত থাকে, এমনকি তাদের সেই সাম্রাজ্য থেকে অন্য সাম্রাজ্যেও যেন তাদের রীতিনীতি ছড়িয়ে পড়ে। আর এই কারণে সে তার পূর্বপুরুষদের কাছে প্রত্যেক আমাবস্যার রাতে সাহায্য চাইতে যেত, কিভাবে তাদের সাম্রাজ্যটিকে আরো ভালোভাবে বিস্তার করা যায়, কিভাবে টিকিয়ে রাখা যায় তাদের রাজত্ব। এরপর থেকে হেটশেপসুট তৈরি করে মিশরের এক আলাদাই পরিচয়। মিশর ভীষণ রকমের উন্নতি করতে থাকে। হেটশেপসুট খুবই রহস্যময় এবং ভয়ঙ্কর মহিলা ছিল। আপনারা শুনলে অবাক হবেন, হেটশেপসুট তার নিজের ভাইকেই বিয়ে করেছিল। এছাড়াও তার কক্ষের কোনো এক কোনায় একটি ছোট্ট গর্ত বা দরজা ছিল, আর সেই দরজার মাধ্যমে সে এক অনন্য জগতের সঙ্গে লিঙ্ক রাখত। আর সেই দরজাই ছিল তার অফুরন্ত ধনরাশি, যার ফলে সে কখনো অর্থ নিয়ে চিন্তা ভাবনা কোনোদিন করেনি। আর তার জায়গায় সে পুজো এবং কালাজাদুর উপরে বেশি করে ধ্যান দিত। কিন্তু হঠাৎই একদিন সেই গর্ত বা দরজা থেকে এক তীব্র আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসে, যার ফলে হেটশেপসুটের কক্ষের সাথে সাথে হেটশেপসুটও জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। হেটশেপসুটের মৃত্যুর পর মিশরের দায়িত্ব যখন তার পরবর্তী ফিরনেটের উপর পড়ে, তখন মিশরের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তাদের সেই মিশরের সাম্রাজ্য পূর্বপুরুষদের সঙ্গে জুড়ে ছিল। আর হেটশেপসুটের পর এমন কেউ ফিরন ছিল না
যে তার পূর্বপুরুষদের আহ্বান করত বা পুজো করত, যার ফলে সেই সাম্রাজ্যের গদি বা সিংহাসন নিয়ে লড়াই চলত, যার পর সেই সাম্রাজ্যের অনেক অদলবদল হয়, অনেক পরিবর্তন আসে। আর এই পর্যন্ত আপনারা যতটুকু শুনলেন সেগুলি সব মিশরের ইতিহাসের বাইরে তৈরি করা কাহিনীর মধ্যে রয়েছে, কিন্তু এরপরে মিশরের উপরে যে পরিবর্তন আসে সেটা সব থেকে ভয়ঙ্কর ছিল, যাকে আমরা সবাই মিডল কিংডম অফ ইজিপ্ট নামে জানি। মধ্যযুগে মিশরে অনেক পাওয়ারফুল রানী ছিল, কিন্তু নেফারতিতো ও কিউপেট্রা সেই সময়কার সব থেকে বেশি পাওয়ারফুল রানী ছিল। যদি সর্বপ্রথমে নেফারতিতার কথা বলা হয় তাহলে তিনি কিউপেট্রার থেকে কম পাওয়ারফুল ছিল না, কিন্তু ইতিহাসের দিকে নজর দিলে সকলের সামনে এটাই উঠে আসে যে হেডসেপসুটের পর নেফারতিতো একমাত্র রানী ছিল যে খুব পাওয়ারফুল ছিল। মিশরের সিংহাসন পাওয়ার জন্য নেফারতিতো এতটাই কঠোর পরিশ্রম করেছে যা প্রায় ধারণার বাইরে। মিশরের রানী হওয়ার পর নেফারতিতা তার সৌন্দর্যের জালে ফাঁসিয়ে নেয় ফ্রাউ ফোর্থ আমেনহোটেপকে, যার পর মিশরের সাম্রাজ্য নিজের হাতে করে নেয়। তারপর নেফারতিতা মনে করে যে যেটা তার পাওয়ার ছিল সেটা সে হাসিল করে নিয়েছে, কিন্তু সে এটা জানতো না যে মিশর খুবই শক্তিশালী একটি সাম্রাজ্য যাকে টিকিয়ে রাখার জন্য আরো অনেক শক্তির দরকার। যার পর নেফারতিতা রানী হওয়ার পর কি করবে ভেবে উঠতে পারছিল না, যার কারণে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে, যার ফলে নেফারতিতা মিশরের পুরো ইতিহাসের বই ঘেঁটে দেখতে থাকে, যেখানে সে দেখতে পায় মিশরের হেডসেপসুট রানীর ব্যাপারে। আর সেই বই পড়তে পড়তে নেফারতিতা আরো জানতে পারে যে মিশরের এই সাম্রাজ্য টিকিয়ে রাখার পিছনে কালা জাদুর হাত অনেক বেশি। তারপর সে আরো জানতে পারে যে তাকে মিশরের সাম্রাজ্যের সিংহাসনের উপরে সম্পূর্ণ এবং শক্তিশালী রূপে আধিপত্য বিস্তার করতে হলে একটি পেঁচার গলা কেটে মাটিতে পুঁতে দিতে হবে। তার সাথে সাথে তার শরীরের রক্ত কোনো পুরুষকে খাইয়ে দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে, আর এই কাজ তাকে একবার দুবার নয় বরং বারংবার করতে হবে। এছাড়াও সেই মিশরের পুরানো সংস্কৃতির বইতে লেখা ছিল আরো অনেক পন্থা। দিনের বেলা মহল এবং মন্ত্রীদের সময় দেওয়ার পর সন্ধ্যাবেলা নেফারতিতা চলে যেত কসাইখানায়। শুরুর দিকে নিজের হাতে পেঁচার গলা কাটা নেফারতিতার কাছে খুবই অদ্ভুত এবং জঘন্য ব্যাপার বলে মনে হতো, কারণ সে এর আগে এই রকম ধরনের কাজ কখনো করেনি। কিন্তু কথায় আছে না, লোভ এমন এক ধরনের জিনিস যার মাধ্যমে মানুষ কখন অমানুষে পরিণত হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। সেই কসাইখানা থেকে বেরোনোর পর রাতের খাবার খেয়ে নেফারতিতা প্রতি রাতে একজন করে পুরুষের সঙ্গে সম্বন্ধ করত, কারণ তাকে তার শক্তি বাড়াতে হবে। কিন্তু সারা রাত সেই পুরুষের সঙ্গে সে থাকতে পারবে না, কারণ সকাল হতে না হতেই তাকে যেতে হতো সেই কসাইখানায়, যেখান থেকে সে পেঁচার গলা কেটে এসেছে আগের দিন সন্ধ্যায়। কিন্তু এই ধরনের কাজ একজন মহিলার পক্ষে কখনোই সহজ ছিল না। তবে এর মাধ্যমে মিশরের রানীর সম্বন্ধ একাধিক পুরুষের সঙ্গে হয়ে যেত। নেফারতিতোর মতো সুন্দর রানী মিশরের সম্পূর্ণ শাসনে এর আগে কখনো ছিল না। প্রথম যখন নেফারতিতা কিছু জানতো না তখন সে দুধ দিয়ে স্নান করত, আর ব্ল্যাক মাম্বা শরীরের ছাল দিয়ে তৈরি করা এক বিশেষ ধরনের তেল দিয়ে নিজের শরীরকে মালিশ করত, যার মাধ্যমে তার সৌন্দর্যতা আরো উজ্জ্বল এবং আকর্ষণীয় হয়ে উঠত। কিন্তু যখন পরবর্তীকালে নেফারতিতা জানতে পারে যে হেডসেপসুট তার শারীরিক সৌন্দর্যতা বাড়ানোর জন্য অন্য উপায় অবলম্বন করত, তখন নেফারতিতা সেই রাস্তা অবলম্বন করতে শুরু করে। এরপর যে সমস্ত কাজ নেফারতিতা করত সেই সমস্ত কিছু কাজ মিশরের রাজবংশের থেকে করেছে। কিন্তু মিশরের ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর এবং কালো মুহূর্ত আসে তখন যখন রানী কিওপেট্রার শাসন শুরু হয়। রানী কিওপেট্রা প্রথম থেকেই জানতো কালা জাদু বইয়ের ব্যাপারে, যার ফলে যখন কিওপেট্রা মিশরের রানী হয় তখন থেকেই শুরু করে দেয় নরবলি। কিন্তু এই সমস্ত কিছুর পরেও প্রত্যেক 3 দিনের অন্তর অন্তর সে কসাইখানায় যেত এবং পেঁচার গলা কাটত। মিশরের লেখকদের লেখা অনুযায়ী এটা জানা যায় যে রানী কিওপেট্রা প্রত্যেক সন্ধ্যায় একটি করে মানুষের বলি দিত। বন্ধুরা, আপনারা হয়তো এটা জানেন না, কাহিনীতে কিওপেট্রার ব্যাপারে বর্ণনা করা আছে যে তাকে দেখতে খুবই সুন্দর, কিন্তু আসলে সত্য এটা নয় যে তাকে সুন্দর দেখতে ছিল। তবে তার দিকে কেউ যদি নজর দিত তাহলে সেই পুরুষ রানী কিওপেট্রার প্রতি আকর্ষিত হয়ে যেত। কিওপেট্রার শরীর এমন যৌবন জৌলসে পরিপূর্ণ ছিল যে তাকে খারাপ দেখতে হলেও কোনো পুরুষ নিজেকে আটকে রাখতে পারত না, যার ফলে প্রত্যেক রাতে রানী কিওপেট্রা একটি করে পুরুষের সঙ্গে শারীরিক সম্বন্ধ তৈরি করত। কিওপেট্রা এমন এক ধরনের রানী ছিল যে হেডসেপসুটের পরে তাকে খুবই রহস্যময় রানী হিসেবে মানা হয়ে থাকে। আপনারা হয়তো ইতিহাসের বইতে মিশরের ব্যাপার নিয়ে পড়েছেন, যেখানে লেখা ছিল মিশরের ফ্রাউদের মমি তৈরি করে এক বিশেষ জায়গাতে রাখা হতো। এবার এটা কেন করা হতো সেটা জানতে পারলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। এই ধরনের মমি তৈরি করা হতো, এর পিছনে প্রধান কারণ ছিল কোনো শক্তিশালী রাজা বা রানী তার প্রিয় মানুষকে ফিরিয়ে আনার জন্য অপরকে জ্যান্ত মমি বানিয়ে কালা জাদুর শক্তিকে কাজে লাগিয়ে তার প্রিয় মানুষটিকে পুনরায় জীবিত করত। বন্ধুরা, মিশরের ইতিহাসের বুকে অনেক রানী তো তৈরি হয়েছে, কিন্তু হেডসেপসুট
হাতশাপসুট, নেফারতিতা এবং ক্লিওপেট্রার মতো রানী কখনো হয়নি, কারণ এই তিনজন রানী কালাজাদুর ব্যাপারে সম্পূর্ণরূপে জানত, যার ফলে তাদেরকে আরো কুখ্যাত করে তুলেছে মিশরের ইতিহাসের বুকে। যার ফলে মিশর এমন একটি রহস্যময় জায়গা হয়ে উঠেছে যে যেখানে আপনারা ঘুরতে গেলে ভালোভাবে খোঁজ করলে বা তদন্ত করলে আপনারা ততটাই গভীরে যেতে থাকবেন যতটা আপনারা রহস্য খুঁজতে থাকবেন। আপনাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু মিশরের রহস্য কখনোই শেষ হবে না। আর এই কারণে সমগ্র বিশ্বের মধ্যে মিশর দেশে সবথেকে বেশি রহস্যময় স্থান রয়েছে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন এবং নিচে কমেন্টে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।